মাম, মম তুমি? কাঁদিস না মাম, তোর শরীর ভালো নেই। না মাম, আমার তেমন কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তাছাড়া তুমি, পাপা, মনি তো কেউ ভাত কাপড়ের দিন এলে না, তাহলে আজ কেন খামোখা হসপিটালে আসতে গেলে? তুই কি বলছিস মাম? তোকে কেউ বিষ খাইয়েছে এটা শোনার পরও আমরা আসবো না? তার মানে মম আর পাপা সব সত্যিটা জেনে গেছে? কেন আসবে না? কিন্তু তাই বলে তোমরা সবাই মিলে নিখিল বাবুকে এভাবে দোষারোপ করবে? নিখিল কি তোকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলেছেন তোমাদের কাছে আবার আমাকে ফিরিয়ে দেবে, আর ওই বাড়িতে আমাকে নিয়ে যাবেন না উনি। কেন মম, কেন তোমরা ওনাকে এভাবে কথা শোনাতে গেলে? উনি তো কিচ্ছু করেনি, উনি আমাকে ঠিক সময় মতো হসপিটালে নিয়ে এসেছিল। দেখো না, আমি তো একদম সুস্থ আছি, আমি হাঁটতে পারছি, কথা বলতে পারছি। তারপরেও কেন তোমরা ওনাকে দোষারোপ করলে এভাবে? আমি ওনার সঙ্গে একদম ঠিক ছিলাম। ঠিক ছিলিস? এটাকে ঠিক থাকা বলে মাম? আর যদি তোর কিছু হয়ে যেত আমরা কি করে বাঁচতাম বলতো? তোকে ছাড়া যে আমরা বাঁচবো না মাম। আর যদি নিখিলকে আমরা কিছু বলেই থাকি, কি ভুল করেছি বলতো? যে বাড়িতে আমি মেয়ে দেব সেখানে তার কোনো সিকিউরিটি থাকবে না। আমার মেয়েকে বিষ দিয়ে মারবে আর আমরা চুপচাপ সেটা দেখবো? মম, মানুষের জীবন কতটা সিকিউর বলতে পারো? নিজের বাড়িতে থেকেও তো বিপদ হতেই পারে। এসব অবান্তর কথা আমি আর শুনবো না মাম। তোর বাবা কিন্তু ঠিকই বলেছিল যে এসব ঝামেলার মধ্যে আমাদের জড়াবার কোনো দরকার নেই। তখন আমি ওর কথা শুনিনি, কিন্তু এবার আমি শুনবো। মম, তুই জানিস না তোর এই শরীর খারাপের কথা শুনে তোর বাবা কি অস্থির হয়ে পড়েছে। মানুষটাকে সকালবেলা থেকে আমি একটা প্রেশারের ওষুধ অব্দি খাওয়াতে পারিনি, এক ফোঁটা জল অব্দি মুখে দেয়নি সে। যাকে যা হবার হয়ে গেছে, এবার আর আমি তোকে ছেড়ে দেব না মাম। তোকে ছাড়া যে আমরা বাঁচবো না রে, তুই আমাদের প্রাণ মাম। তোকে ছাড়া আমাদের জীবন অন্ধকার, পুরো অন্ধকার। আস্তে চল মাম, তোর শরীর ভালো নেই। আমি ঠিক আছি, প্লিজ এরকম করো না। দেখেছেন তো মা, কি বলছেন আপনার ছেলে? কদিন হলো আমি আপনাদের বাড়িতে গেছি, এখনই আবার বলছে আবার আগের বাড়িতে ফিরে যেতে। ওনার নাকি আমাকে নিয়ে খুব ভয় করছে। আচ্ছা আপনি বলুন তো, আপনারা সবাই থাকতে কি আমার সত্যি কোনো ক্ষতি হতে পারে? আপনারা সবাই মিলে আমার রক্ষা করতে পারতেন না? এই কথাটা কিছুতেই আমি নিখিল বাবুকে বোঝাতে পারছি না, এক জেদ ধরেই বসে আছে। কিন্তু এই কথাটা তো সত্যি, আমরা এতজন মিলেও
তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারিনি, ব্যর্থ হয়েছি। তোমার মতন একটা ফুলের মতন নিষ্পাপ মেয়ে, তার যদি আরো কোনো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত তাহলে আমরা কি করতাম? শুধু অসহায়ের মতন তাকিয়ে দেখা ছাড়া আর কি করতে পারতাম বলো? আমি জানি না আইন আমাদের কোনো শাস্তি দিত কি দিত না, কিন্তু আমরা নিজেরা তো নিজেদের কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বুকে পাথর রেখেও বলছি, নিখিল যা সিদ্ধান্ত নিয়েছে তাই মেনে নাও মা। আমাদের ওই অলক্ষণে বাড়িতে তুমি ফিরে যেও না, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, সেখানে থাকো। তো যেও না আমাদের বাড়িতে। আমাদের সঙ্গে, আমার নিখিলের সঙ্গে যদি তুমি জুড়ে থাকো না, আমাদের জীবনের সঙ্গে যদি জুড়ে থাকো, তোমার জীবন যেও ক্রমশ অভিশপ্ত হয়ে উঠবে। এ আমি হতে দিতে পারি না। তো তুমি ফিরে যাও তোমার বাবা মার কাছে, তুমি ফিরে যাও। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি কেন আমার নিখিলকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করলে এভাবে? আমি জানি না তুমি সবকিছু জেনে শুনে এই পদক্ষেপ নিয়েছিলে কিনা, কিন্তু আমি এখন জানি নিখিল কি কারণে তোমাকে বিয়ে করেছে। নিখিল নিজের মুখে সে কথা স্বীকার করেছে আমাদের সকলের সামনে। আর এ কথা জানার পর আমি কেন, আমাদের পরিবারে প্রত্যেকেই বলেছে ও ভুল করেছে, অন্যায় করেছে। এ কথার মানে কি মা? নিখিল তোকে কি কারণে বিয়ে করেছিল? আমাকে একটু বলতে দাও, তাহলে সবটা বুঝতে পারবে। মা, আমি সব জানতাম। নিখিলবাবু আমার কাছ থেকে কিছুই লুকোননি, আর সবটা জেনে তারপরেই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। তাই আমি কোনোভাবেই নিখিলবাবুকে দোষারোপ করতে পারি না, কোনোভাবেই না। মা, তুমি সব জেনে শুনে আমার নিখিলকে বিয়ে করেছিলে? হ্যাঁ মা, আর সেই জন্যই তো বলছিলাম, যে উদ্দেশ্য পূরণের জন্য আমি আর নিখিলবাবু এই পথে পা দিয়েছিলাম, সেই উদ্দেশ্য সাধনের জন্য এই পথে হয়তো আমরা দুজন মিলে হাঁটলেই ভালো হতো। আমারই কপাল খারাপ, সেই জন্য হয়তো এটা হলো না। নিখিলবাবু, এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে যে শ্যামার সঙ্গে কারা অন্যায় করেছিল, শ্যামাকে কারা খুন করেছিল, সেটা জানতে আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। তার আগেই আপনি ভেবে নিলেন এই কাজটা করতে আমি অক্ষম। প্লিজ মা, প্লিজ একদম এইভাবে কথা বলবেন না। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো নিঃস্বার্থ মানুষ অনেক কম দেখেছি আমি। অন্যের সুখের জন্য খুব সহজে আপনি নিজের সুখ ইগনোর করতে পারেন। শ্যামা খুনিদের ধরার জন্য আপনি আমার যতটা হেল্প করেছেন সেটা কম নয়। And that's why I'm really thankful. And আমি আপনাকে খুব রেসপেক্টও করি। জানেন, সবাই বলে আমার মন খুব বড়, কিন্তু আপনার সামনে আমার নিজেকে খুব ছোট মনে হয়। আপনার মন অনেক বড়। নিজের স্বার্থের জন্য আমি আপনাকে বিয়ে করেছিলাম, কিন্তু আপনি কোনোদিনও নালিশ করেননি। কিন্তু
আমি আর সেলফিশ হয়ে থাকতে পারছি না মা। আপনার জীবনে আমি আর রিস্ক নিতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ আন্টি, পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। সরি নিখিল, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যে উদ্দেশ্য নিয়ে মামকে বিয়ে করেছিলে সেটা মা হয়ে আমি মেনে নিতে পারি না, তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর যদি আমি তোমাকে ক্ষমা করেও দিই, আমার মেয়ের জীবনটা কিন্তু তাতে পাল্টে যাবে না। তুমি শ্যামার খুনিকে ধরার জন্য মামকে বিয়ে করেছিলে। এখন মামের কথা ভেবে তুমি যতই মামকে দূরে সরিয়ে দাও না কেন, তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। আমাদেরই কিন্তু সকলের কাছে জবাবদিহি করতে হবে। প্লিজ, তুমি আবার কেন এসব কথা বলছো? কেন বলবো না মাম? নিখিল কি ভাবছে ও তোকে ছেড়ে দিয়ে খুব মহান হবে? আন্টি, আই এম রিয়েলি সরি। যাকে ছাড়ো, যার শেষ ভালো তার সব ভালো। শেষ পর্যন্ত যে তোমার বোধোদয় হয়েছে এটাই অনেক। তুমি যে মামকে জোর করে নিজেদের বাড়ি নিয়ে যাওনি, মামের তোমার সঙ্গে থাকার ইচ্ছেটাকে যে তুমি প্রশ্রয় দাওনি, এর জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনি এই সময়? কেন ভিতরে ঢুকতে বলবে না? হ্যাঁ স্যার, প্লিজ। কি ব্যাপার শ্রাবণী, বাবা নিশ্চয়ই ঘুমাচ্ছে? হ্যাঁ স্যার, বাবা ঘুমোচ্ছেন। আচ্ছা স্যার, এই সময় আপনি এত বড় একটা গাড়ি নিয়ে আমাদের পাড়ার মধ্যে এলেন, নানান রকম কথা ওঠে স্যার। আচ্ছা, আপনার তো প্রয়োজন থাকলে আপনি আমাকে নিজেই বলতে পারেন। এই শ্রাবণী প্লিজ চুপ করো তো, সবসময় বেকার কথা বলো না। তোমার বাবা যদি শুনতে পায় যে তার মেয়ে মানুষ মারে হাত পাকাচ্ছে,
তোর অবস্থা কি হবে বুঝতে পারছো? সোজা উপরে। না স্যার, কি কি বলছেন স্যার আপনি? আসলে আমার খুব ভয় করছে স্যার, পুলিশ যদি কোনোভাবে আমাকে ভয় কিসে? সন্দেহ কেন করবে? শুধু নিজের বয়ানে তোমাকে স্টিক থাকতে হবে, ব্যাস। দেখো, ফিঙ্গারপ্রিন্ট যখন পাওয়া যায়নি তখন তো কোনো সমস্যাই নেই, তুমি কেস খাবে না। হ্যাঁ, তোমার বিহেভিয়ারটাকে নর্মাল রাখতে হবে, বুঝলে তো? পুলিশ বা নিখিল যেন কোনো সন্দেহ না করতে পারে। হ্যাঁ, যেটা বলতে এসেছি সেটা বলি। তুমি নিশ্চয়ই জানো আমাদের কোম্পানিতে একটা ঝামেলা চলছে। হ্যাঁ স্যার জানি। 2 মাস হয়ে গেল এমপ্লয়িরা কোনো রকম মাইনে পায়নি, বেতনের অংশও কাটা যাচ্ছে। অফিসে শুধুমাত্র এই বিষয় নিয়ে আলোচনা করছে, সবাই ভীষণ বরিড। কি হবে না হবে কি স্যার? আবার হবে? সবার পুরো মাইনেটা কাটা যাবে। ওয়ার্কার্সদের আর এমপ্লয়ীদের বোঝাতে হবে এই কোম্পানির আর কোনো ভবিষ্যৎ নেই, আর সেটা বোঝাবে তুমি। আমি? হ্যাঁ, তুমি। দেখো শ্রাবণী, সবাইকে তোমায় বোঝাতে হবে তাদের পাওনা টাকা পাওয়ার জন্য আন্দোলনে নামতে হবে, একদম বিক্ষোভ শুরু করে দিতে হবে, উস্কে দিতে হবে তোমাকে। কিন্তু এতে লাভ কি হবে স্যার? লাভ এটাই হবে যে আন্দোলন থামাতে নিখিল কোম্পানি বেচতে বাধ্য হবে। স্যার, এত দিনের একটা কোম্পানি, আপনার কোম্পানি বিক্রির জন্য আপনি নিজেই ষড়যন্ত্র করবেন? এই প্লিজ শ্রাবণী, আমাকে জ্ঞান দিও না তো। দেখো, কোম্পানি কেনার জন্য আমার হাতে লোকও আছে। কোম্পানি বিক্রি হয়ে গেলে তোমাকে না হয় 10 লক্ষ টাকা দেবো আমরা, আর পুলিশের কাছে তোমার নামও বলা হবে না যে তুমি এর মধ্যে জড়িত। তোমাকে তেমন হলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আর চাকরি কেন বলছি, দিশার আমি তো কোম্পানি খুলছি, তোমাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে রাখবো আমরা, শিওর। তবে তবে যদি অবাধ্য হয়েছ, একটা বেগরবাই করেছো, টাকা তো পাবেই না। আর না 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 স্যার, না, আপনি যা বলবেন আমি সবকিছু করতে রাজি আছি। আমি আমার বাবার জন্য সবটা করতে পারি স্যার, সবটা। গুড, ভেরি গুড। টাকাটা ধরো, ধরো। হুটহাট বাইরে বেরোনোর দরকার নেই। সিভিল ড্রেসে পুলিশ তোমাকে ফলো করতে পারে। মামকে বিষ খাওয়ানোর কেসে যেন তোমাকে পুলিশ ফাঁসাতে না পারে, কথাটা যেন মনে থাকে। নিখিল, বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বাবা কিছু বলবে? দেখ নিখিল, আমি জানি তোর মনটা ভালো নেই। মামকে নিয়ে তুই অনেক রকম পরিকল্পনা করেছিলি, হয়তো সেসব মিটে টিটে যাওয়ার পরে তোদের সম্পর্কটা একটা অন্য মাত্রা পেত, ভবিষ্যতে হয়তো ভালো থাকতিস, কিন্তু সেটা তো হলো না। মেয়েটাকে তুই বাপের বাড়িতে পাঠিয়ে দিলি। দেখ, সব মিলিয়ে কেমন একটা ঘোট পাকিয়ে গেল। এসব আর ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না। এই বয়সে এত অশান্তি। বাবা, তুমি কি চাইছো আমাকে বলো, কি করলে তোমার ভালো লাগবে প্লিজ বলো বাবা। দেখ নিখিল, আমি এই দম বন্ধ করা পরিস্থিতিটা থেকে বেরোতে চাইছি। সম্পূর্ণ না হলেও আমি চাইছি এই বাড়িটা আবার আগের মতো হয়ে উঠুক। তোর মনে আছে নিখিল, সকালবেলায় উঠেই তোর পিসে মশাই রেডিও বাজিয়ে দিত,
আর সেই নিয়ে তোর পিসিমা কি চিৎকার চেঁচামেচি করতো, আমরা সবাই হাসাহাসি করতাম। সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট, কত হাসি, কত কথা। সেসব দিন কোথায় চলে গেল রে। সেই জায়গায় আমরা সারাক্ষণ টেন্সড, খালি অদৃশ্য শত্রুর ভয়, সারাক্ষণ নিজেদের মধ্যে একটা রেষারেষি, সম্পর্কের বাঁধনগুলো কেমন যেন আলগা হয়ে যাচ্ছে। কেন রে নিখিল, কি দোষ করেছি আমরা বল, যে আমরা একটুও শান্তিতে, একটুও ভালো থাকতে পারছি না? ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না নিখিল। জীবনের ছন্দটাই যেন হারিয়ে গেছে। এভাবে জীবন চলতে পারে না, আবার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে আমাদের। বাবা, বলছিলাম তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো, মন খুলে বলো, আই ওয়ন্ট মাইন্ড। তো এবার জেদ ছাড় নিখিল, আমরা আর শ্যামার হত্যাকারীকে খুঁজে বেড়াবো না, অনেক হয়েছে।